বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসির সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন তন্ত্রমন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার দ্বিতীয় পর্ব। অসাধারণ খাওয়া দাওয়া। মাছ মাংস দুটো পদই হয়েছে, তার সাথে আমার পছন্দের পোস্ত। কি রক্তিম, লজ্জা পাচ্ছিস না তো ভাই? মা, না না, লজ্জা পাবো কেন? সেই লজ্জা পেলে আরো বেশি করে চেপে চেপে খাওয়াবো। আমি খেতে লাগলাম, কিন্তু অনিমেষকে দেখছিলাম সে সমানে আমার মুখের দিকে তাকিয়ে আছে। ডাইনিং টেবিলে সবাইকে খাবার সার্ভ করে সঙ্গীতা নিজের মতন করে খাবার নিয়ে খেয়ে চলেছে। সঙ্গীতার চেহারায় বেশ জৌলুস এসেছে, মোটা হয়েছে দেহ, মাথা নিচু করে খেয়ে চলেছে ও। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কবে হলো এসব? সঙ্গীতা প্রথমে বুঝতে পারেনি যে আমি ওকে প্রশ্নটা করেছি। যখন বুঝল, একটু থতমত খেয়ে বলল, কি কবে হলো? আরে প্রেম। কলেজ লাইফ থেকে। বলতেও লজ্জা করছে না বল? ও মা, প্রেম করাতে আবার লজ্জা আছে নাকি? এবার সঙ্গীতা আমার উদ্দেশ্যে বলল, তা তোর খবর কি? বিয়ে করলি না কেন? এমন সময় হঠাৎ একটি মেয়ে তাদের ফ্ল্যাটের মেন ডোর দিয়ে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে প্রশ্ন করল, ও দিদি, বাসন মেজে দিচ্ছি, আর কিছু করতে হবে? না, আর কিছু করতে হবে না। সঙ্গীতা তার একনিষ্ঠ কর্মীর প্রশ্নে সঙ্গ দিল। আমি দেখলাম ওই মেয়েটির দিকে। আহ, কি সুন্দর মুখশ্রী! হয়তো পেটের দায়ে লোকের ঘরে ঘরে বাসন মাজে, কিন্তু ব্যবহারটা এতটা সার্ভ আর রুড। অবশ্য এমন হওয়ার কারণ হয়তো বদ আর অভাবী জীবনযাত্রা, কিন্তু তার দেহে শ্রী এমন যে তাকে দেখে কেউ মনে করবে না যে সে কাজের লোক। মেয়েটি চলে গেলে সঙ্গীতা তার আমার প্রতি গড়ে ওঠা আগের কৌতূহলটা আবার তুলে ধরল। আহা, কাউকে পছন্দ হয়নি কোনোদিনও? আমি বললাম, আমার মতো বোকার আবার? কিন্তু তোমরা তো দেখছি ডুবে ডুবে জল খেয়েছো। কলেজের গোড়ার দিকে অনিমেষ এইসব জ্যোতিষের দিকে যখন ঝুঁকছে তা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু সঙ্গীতার সাথে যে ওর একটা প্রেমের সম্পর্ক দানা বাঁধছে তখনও কি তা বুঝেছি আমি? মনে হয় না। ওদিকে বাল্যবন্ধু অনিমেষ কিন্তু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে নিজের খাওয়া শেষ করে। আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ রে, তুই তো নিজেই কিছু খেলি না। হ্যাঁ, আমার হয়ে গেছে। এই বলে সে টক দই লেগে থাকা আঙুলগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করতে থাকে, কিন্তু আমার দিকে চেয়ে থাকাটা কিন্তু বন্ধ করল না। আমি এবার আর চুপ করে না থাকতে পেরে বললাম, ভাই অনিমেষ, আমি অনেকক্ষণ থেকেই খেয়াল করছি যে আমি তোর দিকে তাকিয়ে আছি, তাই তো? অনিমেষ নিমেষের মধ্যে কেমন যেন একটু গম্ভীর হয়ে গেল। সেই গাম্ভীর্য ওর ভিতর থেকে উদিত হচ্ছে যেন। সেই গাম্ভীর্যতার গর্ত থেকে একটা দৃঢ় বাণী নিঃসৃত করছে যেন। তার মুখ কি সেই বাণী?
আমি তোর দিকে নয়, তোর কপালের দিকে তাকিয়ে আছি। কেন? প্রশ্নটা বোকার মতন করলাম, কারণ এই প্রশ্নের উত্তর আমার নিজের মুখ থেকেই বের হলো। ও আচ্ছা, তুই কপাল পড়তে পারিস? অনিমেষ আরো গম্ভীর হয়ে আমার কপালের দিকে তাকালো। আমার খাওয়া এখনো শেষ হয়নি, কিন্তু ও আমার কপালের দিকে এমনভাবে তাকিয়ে আছে, ঠিক যেমন করে কোনো শিকারী তার শিকারের দিকে লোভের সাথে তাকিয়ে থাকে, কিংবা কোনো দুশ্চরিত্র কোনো কামক নারীর দিকে তাকিয়ে থাকে। আমি পাখির মতো ছোট ছোট টানে খাসির হাড়ের মধ্যে থাকা ছোট অমৃততুল্য তুলতুলে চর্বিটা তখন বের করার চেষ্টা করছি, আর সঙ্গীতা পাশ থেকে বলছে, ও অমনি, কাজ পেলে আর কিচ্ছু চায় না। এমন সময় অনিমেষ কৌতূহলের সাথে বলে উঠল, তোর বার্থ সার্টিফিকেট আছে? হ্যাঁ আছে। সেখানে তোর জন্ম সময় মানে টাইম অফ বার্থ আছে তো? আছে বোধ হয়, কিন্তু কোনোদিন ভালো করে দেখিনি। তা সেটা কোথায়? বাড়িতে। ওফ ও। অনিমেষ যেন কেমন হাতের শিকার ফসকে যাবার ভয়ে বিরক্ত হলো। আমিও ভাবলাম বিরাট ভুল করে ফেলেছি বোধহয়, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আমার নির্বাচনের কাজের জন্য আমাকে সফট কপি রাখতে হয়। সেগুলো ক্লাউডে রেখে দিয়েছি গত মাস থেকেই। ওকে আশ্বস্ত করে আমি বললাম, চিন্তার কিছু নেই, আমার কাছে সফট কপি আছে তো। যাক, খেয়ে ওঠ তাহলে। খাবার শেষ হলো, পেটের জ্বালা মিটল। অন্যদিকে মনের মধ্যে যে একটা জ্বালা চলছিল, সেটা থেকেও যে ক্ষণিক মুক্তি এসেছে তা এদের সান্নিধ্যে এসেই বেশ বুঝেছি। অনিমেষ পাশের একটা ঘরে চলে গেল। আমি সঙ্গীতাকে প্রশ্ন করলাম, কোথায় গেল? এই তো ঠাকুর ঘরে। ভাত মাংস খেয়ে ঠাকুর ঘরে? বলির মাংস, ওতে দোষ নেই। আর ভাতটা? অন্নপ্রসাদ। এবার আমিও দই মিষ্টি ইত্যাদি গ্রহণ করে হাত মুখ ধুয়ে প্রবেশ করলাম সেই ঘরে। কিন্তু ঢুকতে গিয়েই চোখ জ্বালা করে উঠল। বেশ কিছুটা ধোঁয়া বের হয়ে এলো দরজাটা খুলতেই, আর ভেতরে জলজলে আলো। সেই আলোর মধ্যে আবছা ধোঁয়াময় আবহে একটা আসন সহ পূজা সামগ্রী সাজানো কালিকা মূর্তি প্রত্যক্ষ করলাম। দক্ষিণা কালী। আহ, কি অপরূপ মায়ের রূপ! ভিতরে আয়। অনিমেষ গম্ভীরভাবে সম্বোধন করল। ভর পেটে নিমেষে যেন আমার অবস্থানের পরিবর্তন ঘটল। কোথায় এখানে একটু বিশ্রামের প্রয়োজন ছিল তা নয়, সেখানে সত্য সমস্যার সমাধানে মন নিয়োগ করতে হল। আমি অনিমেষের ঠাকুর ঘরে প্রবেশ করছি, সেই সময় এটাও সঙ্গে সঙ্গে খেয়াল করছি যে অনিমেষ নিজেকে কতটা বদলে নিয়েছে। পোশাক বদলে মানুষের ইমপ্রেশন বদলায়, এটা আমি জানি। রাজনীতিতে এই সুবিধার প্রয়োগ আমরা রাজনীতিবিদেরা খোলস পাল্টানোর মতন বারবার করে থাকি। কিন্তু অনিমেষ যে পোশাক এখন পরে রয়েছে তা দেখে রীতিমতো ভয় ও ভক্তি জাগে। একটা সাদা ধুতি আর উত্তরীয়, তার কপালে লাগানো একটা লাল রঙের তিলক, তার সামনে রাখা রয়েছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পূজার সামগ্রী। সেগুলোর মধ্যে একটির মধ্যেও হাত না দিয়ে অনিমেষ কয়েকটা কাগজ হাতে নিয়ে কি সব গণনা করে চলেছে।
আরও একটু দেরিতে অনেকগুলো কাগজের মধ্যে একটা পেন নিয়ে খোঁচা দিয়ে একটা বাক্সের মধ্যে থাকা একটা অদ্ভুত সংখ্যাকে চক্রের মতন দেখিয়ে আমাকে ডাকলো। আয় ভেতরে আয় রক্তিম। আমি কাঁচুমাচু হয়ে প্রবেশ করলাম। মুখে একটা কৌতূহল মিশ্রিত জিজ্ঞাসা নিয়ে ঢুকলাম। আমি ঢুকতে অনিমেষ বলল, তোর সামনে এখন বড় বিপদ। ওই সাধুর মুখে যা শুনেছিলাম সেই বিবরণ সমস্যা করেনি, কিন্তু সেই একই বিষয়ে এখন নিজ বাল্যবন্ধুর মুখ থেকে শুনে হঠাৎ বুকটা কেমন যেন দুরু দুরু করে উঠল আমার। তাই বড়ই বিচলিত হয়ে প্রশ্ন করলাম, কি বিপদ? কেমন বিপদ? অনিমেষ কোনো কথা না বলে আরো গম্ভীর হয়ে গেল। সে শুধু একটা কথাই বলল, পাপ বাপকেও ছাড়ে না। তার এই কথায় মনে মনে আরো কেমন অনিশ্চয়তায় ভরপুর হয়ে গেলাম যেন। আমি চুপ করে রইলাম, কারণ এর প্রতিক্রিয়া আমি যে কি দেব তা তো আমার জানা নেই। সামনে যে দক্ষিণা কালিকার প্রতিমা আছে তার দিকে চোখ চলে গেল আমার। তার চোখের গভীরে আমার সমস্ত অনিশ্চয়তা আর ভয়ে পূর্ণ করে দুহাত জড়ো হয়ে যেতে চায়। আমি চুপচাপ দাঁড়িয়েই আছি মায়ের ঘরের এক কোণে। এই মুহূর্তে বাইরে হঠাৎ একটা বিকট যানবাহনের শব্দ ভেসে আসতে দুজন দুজনের মনের ভাব বদল হল। অনিমেষ আমার দিকে চুপ করে তাকিয়েছিল বটে, আর এইভাবেই সে আনলো আমার ভাবনায় রূপান্তর। এ আমার কাজ নয়, আমার গুরুর কাজ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তোর গুরু? হ্যাঁ, শুধু আমার কেন, সকলের গুরু থাকে। এই ভারতবর্ষে কিছু শিখতে গেলে গুরুর দরকার হয়। আর তোর যা সমস্যা তা আমার বিদ্যের বাইরে। আমার অবস্থা নিতান্ত শোচনীয়, এ নিয়ে আমার তখন কোনো সন্দেহ নেই। আমার সবটুকু সাহস ইত্যাদি সব নিয়ে নিয়েছে যেন অনিমেষ। আমি কালীমূর্তির দিকে তাকিয়েই অনিমেষের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কি নাম তোর গুরুর? কুট্টরিতান্ত্রিক। কি? কুট্টরিতান্ত্রিক? কি অদ্ভুত নাম, তাই না? শুনলেই কেমন যেন শিহরণ জাগে। মনে মনে বিজবিজ করে উঠলাম। আমি ওদিকে বাইরে রীতিমতো গাড়ির হর্নের শব্দ, মানে বিকট শব্দ আমাদের এই ফ্ল্যাটে প্রবেশ করেছে। এমন সময় সঙ্গীতা দরজার বাইরে থেকে ধাক্কা দিয়ে বলে উঠল, শুনছো, আমাদের বাড়িতে যে কাজ করতে আছে গো। অনিমেষ বেশ স্থিরই ছিল, কিন্তু এটা শুনে হঠাৎ কেমন যেন চঞ্চল হয়ে উঠে এলো। সে আমাকে কোনো মতে সরিয়ে সঙ্গীতার দিকে তাকিয়ে জানতে চাইল, কি হয়েছে? সঙ্গীতা কেমন কান্না চাপা গলায় বলল, এই মাত্র গেট থেকে ফোন করে বলল মেন রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে। অনিমেষ তখন ঠিক কি বলবে বুঝতে পারল না। সে কেবল আমার দিকে তাকিয়ে বলে উঠল, অমঙ্গল, চরম অমঙ্গল। দেখ ভাই অনিমেষ, ওরম বলিস না ভাই, আমি আরও ভয় পেয়ে যাচ্ছি। সে আমার কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজের ঘরে ঢুকে আপন মনে মোবাইল ফোন হাতে নিয়ে ফোন করতে লাগে। সঙ্গীতা ওদিকে ভীষণই ভেঙে পড়েছে দেখে আমি বললাম, সঙ্গীতা, কাঁদিস না, চল আমরা গিয়ে দেখি বরং কি হয়েছে।
অনিমেষ এটা শুনে গর্জন করে বলে উঠল, একদম নয়, একদম নয়। আগে আমি আমার গুরুর সাথে যোগাযোগ করি, কিন্তু ফোনটা যে কেন লাগছে না। আমার অপেক্ষা সঙ্গীতার মনোকষ্ট মিলে গেছে। বিপদে পড়ার আগে যে ভয় মনে থাকে, বিপদে পড়লে তা অনেকটাই কেটে যায়। আর এক্ষেত্রে আমি সেটা ভালো করে বুঝতে পারলাম। আর এই বোধ হতে মনের মধ্যে হঠাৎ একটা অদ্ভুত জোর এলো যেন। আমি আর বিচলিত হলাম না। আর এই মুহূর্তে হঠাৎ ফোনের ওপার থেকে সাড়া এলো। হ্যালো গুরুদেব। এইটুকু মাত্র শুনতে পেলাম আমি। বাকিটা ফোনে অনিমেষ যে কি বলল তা আমরা আর কেউ শুনতে পেলাম না। ও নিজের ঘরের দরজা এসে সশব্দে বন্ধ করে দিল। প্রায় 10 মিনিট এটা করে সে দরজা খুলে বের হলো বাইরে যাবার পোশাক পরে। সে এবার বাইরের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলো। যাবার পথে সে আমার আর সঙ্গীতার উদ্দেশ্যে বলে গেল, আমায় না জানিয়ে কেউ ফ্ল্যাট থেকে বের হবে না, একদম না। এই বলে খটখট করে একটা জুতো পরে দরজা বন্ধ করে দিয়ে বেরিয়ে গেল। লক্ষণ যেভাবে সীতামাকে গণ্ডির মধ্যে বদ্ধ করে গিয়েছিল, ঠিক যেন অনিমেষ সেই একইভাবে এক জাদু বলে আমাদেরকে বন্ধ করে দিয়ে গেল। তবে একটা ভরসা এই যে আমার সাথে আছে একজন সঙ্গী। সে আবার আর এক বাল্য বান্ধব, সঙ্গীতা। শ্যামলা গায়ের রঙের সঙ্গীতা এখন যেন আরও অপরূপা হয়ে গেছে তার দেহের গড়ন। কিন্তু সংসার বেশে সে শুধু চাপা দিয়ে রেখেছে নিজেকে যেন। সংসারের প্রতিটা কাজের ছুতো তাকে আনন্দে ভরিয়ে দিয়েছে, তা ঠিকই। বদল হয়েছে জীবন, কিন্তু যৌবনের ছাপ এখনো রেখে গেছে তার শরীরে। কিন্তু স্বজন শোক যেমন দাগ কাটে মনে, তেমন প্রিয়জনের শোকও দাগ কাটে। সঙ্গীতা, সঙ্গীতা। সঙ্গীতা মন মরা চাপা কান্নার সাথে বলে উঠল, বল। সঙ্গীতা, আর কাঁদিস না, তোর চোখ কান সব লাল হয়ে গেছে। আর এটা বলাতেই সঙ্গীতার চোখের জল যে ঢাকনায় আটকে ছিল, সেই ঢাকনা যেন হঠাৎ করে খুলে গেল। হাউ হাউ করে কেঁদে উঠে সঙ্গীতা বলে উঠল, কাজের মেয়েটা বড্ড নিরীহ, ওর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায়, আমার এই কলকাতায় কথা বলার কেউ নেই। ওরে চুপ কর, চুপ কর। অনিমেষটাও যে কোথায় গেল। আমার অবস্থাটা একবার ভাব। কি সমস্যা, কি দোষ, কিছু না বুঝে চুপচাপ চেয়ে রয়েছি। আমার দোষটা কি, কি এমন সমস্যা তা না জেনেই আমি চুপচাপ বসে আছি। সঙ্গীতা আর কোনো কথা বলল না। তবে আরও যেন গভীর কান্নায় সে ভেঙে পড়ল। তার ভাবনা বড় অনিশ্চিত। এমন সময় একটা শব্দ হলো ঘরের মধ্যে। কোনো ধাতব জিনিস হঠাৎ মাটির ওপর পড়লে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম জোর শব্দ। জোর শব্দে ফুটে উঠতে সেই শব্দ কোথা থেকে আসছে সেই দিকে মনটা চলে গেল আমার। সঙ্গীতার ঘর দেখলাম, অনিমেষের ঘর দেখলাম, কিন্তু কোথায়? কোনো জায়গায় কিছু পড়েনি তো। তবে কি, তবে কি? হঠাৎ মনে হলো ঠাকুর ঘরের কথা। তবে কি ঠাকুর ঘরে? হতে পারে। সঙ্গীতার দিকে তাকালাম। সেও মনে মনে খুঁজছে শব্দটার উৎস।
আমি ওর দিকে তাকিয়ে বললাম, শব্দটা ভেতর থেকে এলো না? সঙ্গীতা নাক টেনে চোখের জল মুছে বলল, হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। এরপর আগে আগে এগিয়ে গেলাম। আমি এগিয়ে গিয়ে দেখলাম, দরজা খুললাম ধীরে ধীরে। দরজাটা যখন একটু হালকা করে খুলেছি, ঠিক তখন মা কালীর চোখের দিকে আমার চোখ মিলিয়ে গেল। কিন্তু শব্দটা যে কোথা থেকে এলো সেটা বুঝলাম না, তবে তা তো জানা দরকার। আমি দরজাটা আরও একটু খুললাম, আর এই সময়ে হঠাৎ অতর্কিতে এক অনাহুত প্রাণী সেখান থেকে বেরিয়ে এলো। সঙ্গীতা তাকে দেখেই বলে উঠল, উমাগো, কালো বিড়াল কোত্থেকে এলো? ঠাকুর ঘরে ঢুকলো কি করে? নৈবেদ্যে মুখ দিল নাকি? বিড়ালটা বাইরে বের হবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বের হতে আর পারছে না। এই ঘর ওই ঘর, কখনো বিছানাতে উঠে পড়ার উপক্রম করছে। তাকে ধরতে যাওয়ার চেষ্টা করাও বৃথা। সঙ্গীতা কেন জানি না ওকে দেখে ভীষণ ভয়েতে সিঁটিয়ে গেছে যেন। কোনো কথা না বলে আমিও এই যা, হুস হুস, ওকে দিকভ্রষ্ট করে বের করার চেষ্টা করছি। ঠিক সেই সময় ডোরবেলটা বেজে উঠল। আমি তড়িঘড়ি করে দরজা খুলতে গেলাম। দরজা খুললে হয়তো বিড়ালও বেরিয়ে যাবে এই ভেবে আমি দরজা খুলতেই দেখি অনিমেষ দাঁড়িয়ে। সে দ্রুত ঢুকে এলো ভেতরে। ফ্ল্যাটে প্রবেশ করে সে সঙ্গীতাকে প্রশ্ন করল, কি করছো তোমরা? আমি বললাম, আর বলিস কেন, একটা মরকট কালো বিড়াল। সঙ্গীতা কোন দিকে গেল রে? এই সঙ্গীতা, কোন দিকে গেল মানে? অনিমেষ প্রশ্ন করল আমাকে। আমি এদিক ওদিক তাকিয়ে হতবাক। এই তো সবে ছিল, তাহলে গেল কোথায়? প্রত্যেক ঘর, ঠাকুর ঘর, নিচের তলা, ফ্ল্যাটের প্রত্যেকটা কোণা, কোথাও দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল বিড়ালটা? তবে কি দরজা খোলার সাথে সাথে বেরিয়ে গেল? কিরে সঙ্গীতা, দেখেছিস? শেষবার প্রশ্নটা করতেই সঙ্গীতার চোখ খুলে থাকা স্থির দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। পড়ে যাওয়ার পরেও তার দু চোখ খুলে আছে। সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে তার দুটো চোখ। আমি মারাত্মক ভয় পেয়ে গেলাম। এবার বুকের ভেতরটা ধকধক করে উঠল যায়। অনিমেষের দিকে তাকিয়ে দেখলাম ওর দুই চোখ লাল হয়ে আছে। আমি ভাবলাম এবার নিঘাত সে মারতে আসবে আমাকে। এখনকার যা দিনকাল, তাতে ধর্ষণ খুন এ তো নিরন্তর হয়ে চলেছে। কিন্তু আমার মনের ভয় শান্ত করল অনিমেষ নিজেই। অনিমেষের চোখ এতটাই কঠিন যে দেখে মনে হচ্ছে যে সে একটা কিছু অনুভব করার চেষ্টা করছে যেন। ওদিকে নিজ অর্ধাঙ্গিনী যে মাটিতে লুটিয়ে পড়ে আছে সে বিষয়ে তার কোনো লক্ষ্যই নেই। আমি অনিমেষের মুখের ভাব স্তম্ভিত চোখে দেখলাম, তারপর সঙ্গীতার দিকে তাকালাম। একটা গ্লাসে করে একটু জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিলাম সঙ্গীতার। অনিমেষ সেদিকে ভ্রুক্ষেপও করল না। ঠাকুর ঘরে গিয়ে আবার দরজা বন্ধ করে দিল। তারপর মিনিট তিনেকের মধ্যে জামা কাপড় ছেড়ে হাতে একটা পাত্র ভর্তি জল আনল। ততক্ষণ সঙ্গীতা মাটিতে লুটিয়ে পড়েই আছে। ওর গালে হাত দিয়ে আমি বারবার ওকে তোলবার চেষ্টা করছি। ওর এমন অবস্থা যে কি করে হলো তা বুঝতেই পারছি না। আর কি করলে যে এই অবস্থার উন্নতি হবে তাও আমার জ্ঞানের বাইরে।
কিন্তু অনিমেষ বোধ হয় কিছু একটা বুঝেছে, না হলে সে হঠাৎ পাত্র ভর্তি জল বা নিয়ে আসতে যাবে কেন? নিশ্চয়ই কোনো একটা কারণ থাকবে হয়। আর আমার শেষ ধারণাটা যে ভুল নয় সেটা বুঝলাম যখন ও ওই পাত্র ভর্তি জল এনে ছিটিয়ে দিল সঙ্গীতার মুখে। তার সাথে কি সব দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করে বলে উঠল, ওম হ্রিং ত্রিং কালিকা। আমি অবাক হয়ে দেখলাম সঙ্গীতা উঠে বসল, ঠিক যেমন করে মানুষ ঘুম থেকে ওঠে, ঠিক যেন সেই রকম বিশ্রাম ও আরাম ভেদ করে উঠে বসল। আমি সঙ্গীতার কাছে চলে গেলাম। ও মেঝেতে উঠে বসেছে। এখন ওর আটকে যাওয়া চোখের পাতা পড়ছে। আমি জিজ্ঞাসা করলাম, এই কি 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 রে, কি হয়েছিল তোর? সঙ্গীতা ধীর কিন্তু সন্ধিৎসু মনে এদিক ওদিক তাকিয়ে প্রশ্ন করল, ওই বিড়ালটা, ওই ওই কালো বিড়ালটা। ওর এই খোঁজ শুনে আমি যেন একটু ভরসা পেলাম। বন্ধু অনিমেষের মুখের দিকে তাকালাম। সেই তাকানোর সঙ্গে সে স্নেহমুখর এক দৃষ্টিতে আমার দিকে তাকাল। এমন সময় দরজার পর্দার কোণ থেকে একটা কালো বিড়াল বের হয়ে এল। আর সেটা বের হবার পথে সেই কালো বিড়ালটি একবার পিছনের দিকে তাকিয়ে আবার সামনের দিকে চলে গেল। যখন সঙ্গীতা উঠে বসেছে তখন আমি অনিমেষের দিকে তাকালাম। তার মুখই সব কিছুর প্রকাশ যেন। অনিমেষের মুখের দিকে এখন এইটুকুই বুঝতে পারছি, ওর মধ্যে চিন্তার যে স্রোতটা ছিল তা একটু হলেও যেন কমেছে। তাই এবার সাহস করে প্রশ্ন করতে বাধ্য হলাম, অনিমেষ, এটা কি অলৌকিক কিছু? অনিমেষ ডাইনিং চেয়ার টেবিলে বসেই আমাদের উঠে এসে বসতে বলল। আমি সঙ্গীতার দিকে বেশি সময় দিচ্ছি দেখে ও বলল, ওকে ছাড়, ও এখন ঠিক আছে। আর আমি দেখলামও তাই। সঙ্গীতা উঠে বসছে ধীরে ধীরে। ও যখন চেয়ারে বসেছে আমি অনিমেষের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, অনিমেষ ভাই, কি রে, এবার বল ভাই, কি ব্যাপার? বল না রে, প্লিজ বল না রে। এই অনিমেষ, আরে আমি যা নিতে পারছি না রে ভাই, প্লিজ বল, কি ব্যাপার? অনিমেষ গম্ভীরভাবে বলল, তুই ভূতে বিশ্বাস করিস? প্রশ্নটা কিছুক্ষণের জন্য আমাকে যেন স্তম্ভিত করে রাখল। ওর পরনে পূজার বসন, মাথায় আবছা পুরাতন তিলকের রেখা, কিন্তু পরিস্থিতির সাথে তার ব্যক্তিত্বটা এতটা গুরুগম্ভীর যে তা প্রকাশ করা সহজ নয়। আমি ওর প্রশ্নের উত্তরে কি যে বলবো তা বুঝতে পারলাম না, তাই চুপ করে রইলাম। অনিমেষ আবার বলে চলল, দেখ, যদি বিশ্বাস করিস তাহলে বাংলা ভূতের কিছু প্রাচীন প্রকার আছে। এক, কানাভুলো। এই ভূতের কোনো নির্দিষ্ট চেহারা বা আকৃতি নেই। দুই, একা নেড়ে এদের কেবল একটি মাত্র পা থাকে। এরা শুধুমাত্র শিশুদের ভূত সেজে ভয় দেখাতেই পছন্দ করে। তিন, মেছো ভূত। বাংলার লোককথা অনুযায়ী মাছ ধরতে পছন্দ করেন কোনো ব্যক্তি যদি মাছ ধরতে গিয়ে যদি অপঘাতে মারা যান তাহলে মেছো ভূত হয়। পঞ্চম, শাকচুন্নি। সাধারণত কোনো মহিলা সধবা অবস্থায় মৃত হলে শঙ্খচূর্ণী বা শাকচুন্নি হয়। ষষ্ঠ, নিশি। এরা মানুষের আত্মা শুষে নেয়। সপ্তম, স্কন্দকাটা। সাধারণত অপঘাতে মাথা কাটলে, যেমন রেলে কাটা পড়লে, স্কন্দকাটা ভূতে পরিণত হয়। অষ্টম, বেতাল। এরা মৃতদেহে প্রবেশ করা, ভবিষ্যৎ এবং
ধাঁধা বলার এবং মানুষের মন পড়ার ক্ষমতা রাখে। আরও আছে আলেয়া, মামদো, যক্ষ, ডাইনি, পেঁচাপেঁচি, চড়াচুন্নি এবং সব থেকে শ্রেষ্ঠ তথা ভূতেদের রাজা ব্রহ্মদৈত্য। বুঝলাম, কিন্তু এদের এত বিবরণ দিচ্ছিস কেন? খুলে বল তো। এর মধ্যে অন্যতম ভূত কিন্তু আলেয়া। এরা নির্দিষ্ট কোনো আকার নেই, এরা চাইলেই ওর শরীরে প্রবেশ করে যায়। তোর জীবনে এমনই এক ভূতের উপদ্রব ঘটেছে, কিন্তু বাকি ওই সব কাল সর্পদোষ ভাঁওতা। চারিদিক শান্তি। কলকাতারই ফ্ল্যাট যেন ভূতপুরীর রূপকথা শুনিয়ে যাচ্ছে। সঙ্গীতা আর আমরা দুজনে বসে রয়েছি। আমাদের দুই পুরাতন বন্ধুকে এক সূত্রে গ্রথিত করে দিয়েছে সেই কালো বিড়াল। তাহলে কি সেই কালো বিড়ালই সেই আলেয়া? শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা তন্ত্র মন্ত্র যন্ত্র সিরিজের গল্প অপবিদ্যার দ্বিতীয় পর্ব। গল্পের প্লট তৈরির জন্য আমরা বিভিন্ন অলৌকিক বিষয়ের উল্লেখ করেছি, কিন্তু আমরা কোনো রকমভাবেই এই বিষয়গুলিকে সমর্থন করি না। আশা করি গল্প শোনার আনন্দে শ্রোতারা এই বিষয়টিকে মানিয়ে নেবেন। গল্প পাঠে অন্বেষণ সরকার, রক্তিমের চরিত্রে অভিক জাঠি, অনিমেষের চরিত্রে সাত্তকী ঘোষ, সঙ্গীতার চরিত্রে ববি বসু রায় এবং কাজের মেয়ের চরিত্রে ঐশানী ঘোষ। এরপর কি হলো রক্তিমের, জানতে হলে চোখ রাখুন আমাদের ঝুলি ইউটিউব চ্যানেলে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।